জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিকই ঘটছে এই মুহূর্তে। তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। কারো হুকুমে, পরামর্শে কিংবা কোনো পক্ষের হয়ে নয়, সংবিধান এবং আইন অনুযায়ী ইসি নির্বাচন করতে প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএম নাসির উদ্দিন। দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের কথা বলেন তিনি। ভোট অনুষ্ঠানে বিঘ্নকারীদের এবারের নির্বাচনে কোনো সুযোগ দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন প্রধান নির্বাচন কমিশনার। জানান, নির্বাচনের সময়সীমা চূড়ান্ত করতে প্রয়োজনে শিগগিরই প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবে কমিশন। জাতীয় নির্বাচনের যে বিষয়টি এসছে, যখনই হোক ফেব্রুয়ারিতে, হোক এপ্রিলে, যখনই হোক আমাদের তো প্রস্তুত থাকতে হবে। আমি এখন আমার প্রস্তুতির বাইরে কিছু চিন্তা করছি না। যখন সরকারের সাথে কথা হবে যে ওনারা কি আলোচনা করেছেন, আমরা তো নিশ্চয়ই একটা ওনাদের ভাব বুঝতে পারবো, বুঝে তখন একটা তারিখ তখন যায় সেটা করবো। উই আর দি লাস্ট কমিশন টু ডু দ্যাট। আমরা কোনো কারো নির্দেশনায় কাজ করব না, কিন্তু একদম এটা পরিষ্কার। এটা আপনারা ইউ ক্যান কনভে দিস মেসেজ টু দ্য নেশন যে আমরা কারো হুকুমে, কারো নির্দেশনায়, কারো পরিচালনায় আমরা কাজ করব না। লন্ডন বৈঠকের মধ্য দিয়ে বিএনপির সাথে কোনো দূরত্ব থেকে থাকলে সেটি দূর হয়েছে বলে দাবি করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এতে অন্য কোনো দলের আপত্তি থাকলে প্রধান উপদেষ্টার সাথে আলোচনা করতে পারবেন বলেও জানান তিনি। ঈদুল আজহার টানা 10 দিন ছুটি শেষে সচিবালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন উপদেষ্টা রিজওয়ানা হাসান। পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। প্রসেসটা এমন, আপনি রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকেই একটা সুসংবাদ মনে করি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইস্যুতে চলমান সংকট দ্রুত সমাধান না হলে অচলাবস্থা কাটবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। সকালে দক্ষিণ সিটির নগর ভবনের সামনের অবস্থান কর্মসূচি থেকে এমন হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ইশরাক আরও বলেন, আন্দোলন থামানোর কোনো সুযোগ নেই, বিরতিহীনভাবে আন্দোলন চলবে। এমনকি নগর ভবনের প্রধান ফটকে তালা না খোলারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সকালে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আবারও নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন তার সমর্থকরা। এর আগে ইশরাক হোসেনকে মেয়র ও শপথ পড়ানোর দাবিতে ঈদের আগে 22 দিন আন্দোলন করেছিলেন তার সমর্থকরা। ঈদের জনগণের ভোগান্তির কথা চিন্তা করে 3রা জুন ওই আন্দোলন কিছুটা শিথিল এবং বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। কোনোভাবেই সরকারকে কেন জানি বোঝানো যাচ্ছে না যে এই লড়াই আমরা হারার জন্য আসি নাই, এই লড়াই আমরা জেতার জন্য এসেছি। কারণ এখানে জনগণের ভোটে আমি সরাসরি নির্বাচিত হয়েছি। মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য আমরা লড়াই করছি। এই লড়াই থেকে আমরা কোনোভাবেই ফিরে আসার, পেছনে আসার কোনো সুযোগ নাই। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে দৈনন্দিন যে সেবাগুলো রয়েছে সেই সেবাগুলোকে আমাদের তত্ত্বাবধানে চালু করা হবে, কিন্তু এর বাইরে অন্য কোনো বিভাগ বা অন্য কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য যারা এখানে আছেন তারা অফিস করতে পারবে না। এবং আমরাও প্রধান ফটকের তালা, এটা একটা প্রতীক, এই তালাটা আমরা খুলতে পারছি না। এবার ঈদের রাজনৈতিক বা শো অফ কোরবানি কম হওয়ার কারণে গতবারের চেয়ে 9 লাখ পশু কম কোরবানি হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। এদিকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ঈদুল আজহার আগে সড়কের চাপ থাকায় ঈদুল ফিতরের মতো স্বস্তির যাত্রা হয়নি, তবে ততটা খারাপ যাত্রা ছিল না। ফিটনেসবিহীন গাড়ি বিকল হওয়াতে রাস্তায় কিছু সমস্যা হয়েছে বলে দাবি করেন তিনি। টানা 10 দিন ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে নিজ নিজ মন্ত্রণালয়ের উপদেষ্টারা গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। টার্মিনালে গেছি, ওখানে যারা বেশি ভাড়া নিচ্ছে তাদেরকে ফাইন করা হয়েছে। তারপরে হচ্ছে যে যারা বেশি ভাড়া হয়েছে তাদের আদায় করা হয়েছে, যাত্রীদেরকে আবার টাকা ফেরতও দেওয়া হয়েছে। তারপরে কমলাপুর রেল স্টেশনেও সবাই খুব খুশি ছিল। 1,25,00,000-এর মতো আমাদের সাপ্লাই ছিল। এবার মানে কোরবানি হয়েছে আমি জানি 97 লাখ বা এরকম, তার মানে যথেষ্ট ছিল। এবং ছোট গরু এবং দেশীয় গরু
যেটা খামারিরা করে। চামড়ার ব্যাপারটাও যেটা দেখলাম যে স্থানীয়ভাবেও ওরা ডিসিরা মানে প্রশাসন ভালোই চেষ্টা করেছেন ওটা ম্যানেজ করার জন্য। ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, সড়কে বেড়েছে যানবাহনের চাপ। রোববার সকাল থেকে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ ছিল চোখে পড়ার মতো। এতে কয়েক কিলোমিটার এলাকা জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে যাত্রীদের দুর্ভোগ পৌঁছেছে চরমে। এছাড়া সিরাজগঞ্জের যমুনা সেতুর সংযোগ মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। পাশাপাশি মহাসড়কের মোড় ও বাস কাউন্টারে ছিল যাত্রীদের ভিড়। বাসের টিকিট না পেয়ে ট্রাক ও পিক আপে করে গন্তব্যে যাচ্ছেন অনেকে। একই চিত্র দেখা যায় বগুড়ায়। সংকটের কারণে ঠিক সময় ছাড়ছে না বাস। কিছু কাউন্টারে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেন যাত্রীরা। বগুড়ায় মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় বাবাকে তুলে নিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এর আগে শনিবার রাতে এই ঘটনায় সদর থানায় মামলা করেন নিহতের পরিবার। পুলিশ জানায় কিছুদিন আগে শিববাটি এলাকায় বাসিন্দা মোহাম্মদ শাকিলের মেয়েকে বিয়ের প্রস্তাব দেয় স্থানীয় স্বেচ্ছাসেবক দলের নেতা জিতু। তবে রাজি না হওয়ায় শনিবার দুপুরে শাকিলকে করতোয়া নদীর ঘাটে তুলে নিয়ে মারধর করে ফেলে রেখে যায় জিতুর সমর্থকরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর জিতুর সদস্যপদ বাতিল করে বিজ্ঞপ্তি দিয়েছে স্বেচ্ছাসেবক দল। দিন যত যাচ্ছে হাসপাতালে কোভিড সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এবারে উপসর্গ কিছুটা ব্যতিক্রম, তাই রোগীদের সেবা দিতে আইসিইউ সহ নিরবিচ্ছিন্ন অক্সিজেনের পর্যাপ্ত ব্যবস্থা রাখা হয়েছে। হাসপাতালে কোভিড পরীক্ষা করা হচ্ছে, সে সঙ্গে শুরু হয়েছে নমুনা সংগ্রহের কাজ। এছাড়া প্রয়োজনীয় ওষুধপত্র, প্ল্যাটিলেট কিট, জনবল ও স্থান সংকটের ব্যাপারও নানা উদ্যোগ হাতে নিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কোভিড-19 হাসপাতালে করোনা ভাইরাসের আক্রান্ত রোগীর ভর্তির সংখ্যা 14 এবং ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে 10 জন। দেশে করোনা ভাইরাস এবং ডেঙ্গু এই দুই রোগেরই প্রকোপ বাড়ছে। গোপালগঞ্জের গোপীনাথপুরে 6টি যানবাহনের মধ্যে সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 25 জন। গেল রাতে ঢাকা খুলনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এসব মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনা কবলিত যানবাহন সরিয়ে নিলে প্রায় 2 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। স্থানীয়রা জানান, গভীর রাতে ঢাকা থেকে খুলনাগামী আরবান পরিবহন গোপীনাথপুর এলাকায় একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় ক্ষতিগ্রস্ত বাস যাত্রীদের উদ্ধারের সময় দ্রুত গতিতে আসা আরও 3টি বাস ও একটি প্রাইভেট কার সেখানে থাকা যানবাহনগুলোকে ধাক্কা দেয়। চলতি বছরের মার্চ শেষে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 3,57,655 কোটি টাকার বেশি, যা ব্যাংক খাতের মোট ঋণের 20.5%। আজ বাংলাদেশ ব্যাংক থেকে এই তথ্য জানানো হয়েছে। গত বছর ডিসেম্বর শেষে এই ঋণের পরিমাণ ছিল 3,05,073 কোটি টাকা। 31 মার্চ শেষে ব্যাংক খাতে মোট ঋণের পরিমাণ ছাড়িয়েছে 17,41,992 কোটি টাকার বেশি। এ সময় শ্রেণীকৃত ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 4,20,334 কোটি টাকার বেশি, যা মোট ঋণের 24.13%। আর এর বিপরীতে খেলাপি ঋণ হয়েছে 3,57,655 কোটি টাকা। এর মধ্যে সরকারি ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ 1,24,737 কোটি এবং বেসরকারি ব্যাংকে 2,23,837 কোটি টাকার বেশি। আর বিদেশি ব্যাংকে 2,665 কোটি টাকা এবং বিশেষায়িত ব্যাংকে 6,414 কোটি টাকায় খেলাপি ঋণ ছাড়িয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইরান। দেশের বিভিন্ন অঞ্চল থেকে রোববার বিকেলে একযোগে ইসরায়েলে একাধিক ব্যালিস্টিক মিসাইল ছোড়ে তেহরান। হামলার খবর নিশ্চিত করেছে দুই দেশেই। প্রাণহানি এড়াতে জনগণের সুরক্ষিত এলাকায় আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল সরকার। পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত সেখানে থাকতে বলা হয়েছে নাগরিকদের। এর কিছুক্ষণ আগে নতুন করে বিস্ফোরণের খবর মেলে তেহরানে। এর আগে শনিবার ইসরায়েলের হাইফা বন্দর ও তেল শোধনাগার সহ বেশ কয়েকটি শহরে ইরানের হামলার নিহত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 13 জনে। আহত 380 জন জানিয়েছে তেল আবিব। হতাহতদের মধ্যে আছে শিশুরাও। বিবৃতিতে বলা হয়, সংঘাতের শুরু থেকে
এই পর্যন্ত ইসরায়েলের 22টি স্থানে 200-র বেশি মিসাইল ও ড্রোন ছুড়েছে ইরান। এবার খেলার প্রসঙ্গ। আগামী 11 থেকে 22 জুলাই ঢাকার কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হবে সফরঊর্ধ্ব 20 নারী ফুটবল চ্যাম্পিয়নশিপ। শেষ মুহূর্তে ভারত নাম প্রত্যাহার করে নেয়, চ্যাম্পিয়ন হবার সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে বাংলাদেশের। যদিও ভারতকে মাঠে রেখে শিরোপা জয়ের আশা ছিল নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। সাউথ এশিয়াতে আমরা এজ লেভেলে অলওয়েজ আমরা প্রত্যেকটা এজ লেভেলেই চ্যাম্পিয়ন। হ্যাঁ, তো আমি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি যে আমি আসলে কম্পিটিটিভ ম্যাচ খেলতে বা কম্পিটিশন করে জেতার পক্ষে। হ্যাঁ, তখন নিজের দিক থেকেও যেরকম কনফিডেন্স থাকে, একইভাবে আমি জানতে পারি যে আমার টিম কোন লেভেলে আছে, তাদের স্ট্রেংথ কী। তো ইন্ডিয়া 11th আওয়ারে উইথড্র করে নিয়েছে, তো এটা তো আমাদের কিছু করার নেই। বাকি টিমগুলোর সাথে অবশ্যই আমরা খেলবো। আমরা অ্যাকচুয়ালি ইন্ডিয়াকে মাঠে রেখেই জিততে চেয়েছিলাম। শেষ করছে এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।